ভারতের লোকসভা নির্বাচন চলছে। এর মধ্যেই বিভিন্ন প্রার্থী বিভিন্ন জায়গায় তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটার সংগ্রহ করার জন্য। এমনই একজন প্রার্থী বিজেপি, যিনি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে নির্বাচন করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত রায়। প্রধানমন্ত্রী কিন্তু অনুমোদন দিয়েছে আজকে জলপাইগুড়ি। তিনি ঘোষণা দিয়েছেন এবার যদি বিজেপি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশের একেবারে সর্ব উত্তরে যে পঞ্চগড় আছে সেই পঞ্চগড়ের মধ্যে দিয়ে একটা করিডোর করে দিবেন। ভাবখানা এমন, বাংলাদেশ যেন তার একেবারে বাপদাদা সম্পত্তি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তের চাউলহাটি গ্রামে, আর আমার পেছনে যে কাঁটাতারের বেড়া তার ওপাশেই বাংলাদেশে পঞ্চগড়ের তেঁতুলিয়ার চা বাগান। আর এই এলাকার মানুষজন, ভারতীয়রা চাইছেন এই তেঁতুলিয়ার বুক চিরেই 4.25 কিলোমিটার রাস্তার ওপরে অধিকার। যে করিডোরের দাবিকে ঘিরে এই মুহূর্তে সরগরম জলপাইগুড়ি লোকসভা আসনের ভোটের প্রচার। নিজের যে প্রদেশ পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের প্রধান মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা ব্যানার্জিকে পর্যন্ত তারা কোনো বিষয়ে দাবি আদায় করতে পারে না, অথচ বলেই দিল যে তারা বাংলাদেশের ভিতর দিয়ে একটা করিডোর করে দিবে। সঙ্গের মানচিত্রে লাল রেখা দিয়ে যেটা দেখানো হয়েছে, বাংলাদেশের তেঁতুলিয়া ঘেঁষে এই 4.25 কিলোমিটার রাস্তা দিয়ে চলার অধিকার পেলে ভারতের এই এলাকার লোকজনের কলকাতা যেতে প্রায় 100 কিলোমিটার দূরত্ব কমে যায়, সময়ও বাঁচে 3-4 ঘন্টা। শেখ হাসিনা, আমাদের এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনজনের যদি মিলে করে সহযোগিতা এটা হয়ে যাবে, আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে, তাহলে আমরা কলকাতা তাড়াতাড়ি যাইতে পারবো, আসতে পারবো। এই করিডোরটা হবে জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ভেতরে পঞ্চগড়ের যে তেঁতুলিয়া সীমান্ত আছে সেই সীমান্তের ভিতরে 4.5 কিলোমিটার রাস্তা তারা এখান থেকে করে নিয়ে চলে যাবে রাজধানী কলকাতায়। এখন তারা জলপাইগুড়ির লোকজন সেই শিলিগুড়ি ঘুরে যেয়ে তারপরে তাদের কলকাতায় যেতে হয়। এই ভিতর দিয়ে যদি যেতে পারে তাহলে দেখা যাবে যে প্রায় 100 কিলোমিটার রাস্তা তাদের কমে যাবে, আর খরচও কমে যাবে, এবং শিলিগুড়ির যে ব্যস্ত নগরী সেটা তারা এড়িয়ে যেতে পারবে কলকাতায়। এরকম একটা একেবারে মন গড়া দাবি তিনি করে বসেছেন। দাবি নয়, তিনি প্রতিশ্রুতি দিয়ে বসেছেন যে বাংলাদেশের কাছ থেকে এই দাবিটা তিনি পূরণ করে নেবেন, এবং সরকার যদি বিজেপির হয়, মোদী যদি প্রধানমন্ত্রী হবেন, আর এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, দুইজন মিলে বসে এটা করে ফেলবেন। অথচ এই যে পঞ্চগড় থেকে মাত্র কয়েক কিলোমিটার ভাটিতে আসলে পরে যেখানে তিস্তা বাঁধ আছে, সেই তিস্তা নদীর পানি একতরফা ভাবে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি প্রত্যাহার করে নিয়েছেন। গত 10-15 বছর ধরে সেই পানির হিস্সা কিন্তু বাংলাদেশ সরকার নিতে পারছে না, এবং এই ব্যাপারে দিল্লি থেকে কোনো ব্যাপারে সেই মমতা ব্যানার্জিকে রাজি করাতে পারছে না। যেখানে বিজেপি সরকার, মোদী সরকার তার একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজি করাতে পারছে না তিস্তার পানির ন্যায্য হিস্সা দিতে, যা বাংলাদেশের মানুষের জন্য একেবারে ন্যায্য হিস্সা, এটা অধিকার। অভিন্ন নদীর পানি প্রত্যেকটা দেশ পাবে, এটা হচ্ছে আন্তর্জাতিক রুল। সেখানে বাংলাদেশের প্রায় 54টা নদী উজানে তারা বাদ দিয়ে রেখেছে, এবং বাংলাদেশকে এই পানি দেয় না, তারা শুকিয়ে মারে। এমনই একটা নদী হচ্ছে তিস্তা, সেই তিস্তায় তারা বাদ দিয়ে সেই পানি তারা প্রত্যাহার করে নিচ্ছে। এই সময় এখানে শুষ্ক মৌসুমে পুরা লালমনিরহাট এবং উত্তরবঙ্গের মানুষ একেবারে শুকিয়ে মরে, এবং সেখানে মানুষ ফসল সেখানে উৎপাদন করতে পারে না। কিন্তু এইখানে একটা প্রজেক্ট করার জন্য চীন উদ্যোগ নিয়েছিল যে তারা চায়না টাউন করবে। প্রায় 6 থেকে 7 হাজার কোটি টাকা ব্যয় তারা এই প্রজেক্টটা নিয়েছিল, যে এখানে শুষ্ক মৌসুমে তারা পানি দুই পাশের ফসলের জন্য কৃষকদের সুবিধা করে দিবে, উৎপাদন হবে, এবং তারা বন্যার দিনে, মানে যখন আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে পানিটা যখন আসে সেই পানিটা ধরে রাখবে। এমনি ভাবে একটা প্রজেক্ট হবে। সেই প্রজেক্ট হলে পরে তিস্তার দুই পারের মানুষ তখন তারা ফসল উৎপাদন করতে পারবে, তারা সুখে শান্তিতে থাকতে পারবে, এমন একটা ব্যবস্থার কথা তারা বলেছে। কিন্তু ভারতের সরকার কোন অবস্থাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেটা রাজি করাতে পারে নাই। যেখানে নিজের রাজ্যের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজি করাতে পারে না, সেখানে তারা একেবারে অবলীলায় একটা প্রতিশ্রুতি দিয়ে ফেললো যে বাংলাদেশের বুক চিরে একটা রাস্তা চলে যাবে
একেবারে কলকাতায়, জলপাইগুড়ি থেকে কলকাতায় চলে যাবে। এখানে মানে মামার বাড়ির আবদার বলতে যেটা বোঝায় সেই ঘটনা। এটা মামার বাড়ির আবদার বলি না এই কারণে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তিনি একসময় বলেছিলেন ভারত এবং বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর। যখন স্বামী স্ত্রীর এরকম সম্পর্ক থাকে তখন যে কোনো বিষয় স্বামীর পক্ষ থেকে এটা তো চাইতেই পারে, এবং সেটা হয়তো বাংলাদেশের পক্ষে সেটা সেই দাবি পূরণ করা সম্ভব। এই কারণে বলছি যে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার যা যা ভারতকে দিয়েছে তা নাকি সারা জীবন তারা স্মরণে রাখবে। এর মধ্যে অন্যতম আছে যেমন চিটাগাং পোর্ট তারা দিয়ে দিয়েছে। চিটাগাং পোর্টের একটা অংশ এমন ভাবে ভারতকে দিয়ে দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের কোনো ব্যবসায়ী বা কোনো জাহাজ মালিক সেখানে ভিড়তে পারে না। এখানে এককভাবে শুধুমাত্র ভারতের পণ্য সেখানে খালাস হবে এবং সেই পণ্য সড়ক পথে চলে যাবে ত্রিপুরা। একইভাবে মংলা বন্দরের ওরকম একটি জায়গা ভারতকে দিয়ে দেওয়া হয়েছে যেখানে বাংলাদেশের কোনো ব্যবসায়ীরা তাদের মাল খালাস করতে পারে না। এখান থেকে ভারতীয় পণ্য ঢাকার বুক চিরে চলে যাবে ত্রিপুরাতে এবং সেভেন সিস্টারের বিভিন্ন রাজ্যে সেখানে যাবে। ঠিক এইরকম যখন অবস্থা, তখন নতুন করে এই দাবিটা যখন আসছে, এইটা কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকায় ছাপা হয়নি, শুধুমাত্র বিবিসির অনলাইন ভার্সনে তারা এই খবরটা প্রকাশ করেছে। 2 দিন ধরে এই খবরটা দেখা যাচ্ছে যে বিবিসির অনলাইনে পোর্টালে রয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকা এই ব্যাপারে তো মুখ খুলেই নাই। 2 নম্বর হচ্ছে সরকারের পক্ষ থেকে এর কোন রকম প্রতিবাদ বা কিছুই বলা হয়নি, কোনো বক্তব্যই দেওয়া হয়নি যে একটা দেশের নির্বাচনী প্রচারণায় সেখানকার একজন এমপি ক্যান্ডিডেট এই ধরনের প্রতিশ্রুতি দেয় তার এলাকার লোকজনদেরকে, অন্যের একটা দেশের, এটা কি সার্বভৌমত্বের কোনো ক্ষুণ্ণ হলো কিনা এ ব্যাপারেও কোনো রকম কথা আসলো না। আরেকটা বিষয় হলো যে আজকে ভারতের লোকসভা নির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু বাংলাদেশের সরকারের কোনো কথা নেই, বক্তব্য নেই। অথচ বাংলাদেশে যখন নির্বাচন হয়, সেই 2014 বলি, 2008-এ বলি, 2018-তে বলি, 2024-এ বলি, প্রত্যেকটা নির্বাচনে ভারত কিন্তু একেবারে নাক গলাতো এবং তাদের কর্মকর্তাদেরকেও পর্যন্ত এখানে পাঠাতো। এখানকার নির্বাচন কিভাবে হ্যান্ডেল করতে হবে সবকিছুই তারা করত। প্রতিবেশী দেশ, তাহলে ভারত যদি বাংলাদেশের প্রতিবেশী হয়ে থাকে আর বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যদি ভারত এইভাবে হস্তক্ষেপ করতে পারে, তাহলে বাংলাদেশ কেন ভারতের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবে না? এই যদি না থাকে তাহলে প্রতিবেশী সম অধিকারে কিভাবে দুইটা রাষ্ট্র পাশাপাশি থাকে? এটাও তো এখন প্রশ্নের মুখোমুখি হতে হয়। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশেও যেমন এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের কোনো পত্রিকা এখন কোন রকম রিয়াকশন পর্যন্ত জানায়নি। এত বড় একটা ঘটনা ঘটে গেল যে বিজেপির একজন ক্যান্ডিডেট প্রতিশ্রুতি দিল তার এলাকার ভোটার সংগ্রহ করার জন্য, সেই ভোটারদেরকে কিভাবে তারা কলকাতায় নিয়ে যাবে, বাংলাদেশের বুক চিরে একটা 4.5 কিলোমিটার রাস্তা করে নেবে। এ ব্যাপারে যখন বিবিসি একটা আন্তর্জাতিক মাধ্যমে যখন এই খবরটা প্রকাশিত হলো, এই ব্যাপারে বাংলাদেশের কোনো পত্রিকায় কিন্তু আজ পর্যন্ত কোনো রিপোর্ট দেখলাম না, ইভেন কোনো মন্তব্যও দেখা গেল না। অর্থাৎ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পত্রিকা, সংবাদপত্র জগৎ এবং সিভিল সোসাইটি একেবারে রিয়াকশন লেস হয়ে গেছে। এখানে কোনো অবস্থাতেই আর এখন কারোর জন্য কোনো প্রতিক্রিয়া জানানোর আর ভাষা নেই। এরকম যদি হতে থাকে তাহলে সেই সমাজ কিন্তু অচিরেই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, ধ্বংসের মুখোমুখি হয়ে যায়। আজকে বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, এখানে সরকার এককভাবে যেভাবে তারা সরকার চালাচ্ছে, এখানে সমস্ত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, নির্বাচনী প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, আইন পরিষদ ধ্বংস হয়ে গেছে। এখন খুব শীঘ্রই আমাদের এখানে যে স্থানীয় পর্যায়ে নির্বাচন হবে, সেই নির্বাচনী প্রক্রিয়াটাও এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কিছুদিন আগে এই সরকার প্রত্যেকটা স্থানীয় পর্যায়ের নির্বাচনেও পর্যন্ত প্রতীক বরাদ্দ করেছিল, এখন সেই প্রতীক তুলে দেওয়া হয়েছে। যেহেতু অপোজিশন বিরাট একটা অংশ জনগণ এই ভোটে অংশগ্রহণ করবে না, সেই ভোটটাকে উৎসবমুখ দেখানোর জন্য তারা কি করেছে, এবার নির্বাচনী প্রতীক উঠিয়ে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো, বাংলাদেশের এই সরকার যে কিভাবে কর্তৃত্ববাদী শাসন মানুষের উপরে চাপিয়ে দিয়েছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাই যে এই সরকারের কোন কর্মকাণ্ডের, অন্যায়, অন্যায্য, অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করার মানুষ বা জনগোষ্ঠী এখানে আর দেখা যাচ্ছে না। সিভিল সোসাইটিও পর্যন্ত এখন নীরব, তারা কোনো কথা বলছে না।
তাহলে কারা এগিয়ে আসবে সরকারের এই সমস্ত অন্যায় অন্যায্য কর্মকাণ্ডের বিরুদ্ধে?